17 বছর পর মা মাটি দেশের কাছে ফিরলেন তারেক রহমান। লাল সবুজে মিশে গেলেন জনস্রোতে। আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান। মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। অনেক অপেক্ষা আক্ষেপের অবসান। হাসপাতালে মায়ের শিওরে তারেক রহমান নিলেন স্বাস্থ্যের খবর। অবস্থান করছেন গুলশানের বাসায়। তারেক রহমানের প্রত্যাবর্তনে এগিয়েছে নির্বাচনী প্রস্তুতি, বলছে বিএনপির নেতাকর্মীরা। বগুড়ায় উন্নয়ন বৈষম্য দূর হওয়ায় আশা। আমরা জানি উনি আসলে আমাদের আইটি ফার্ম আর আইটি উন্নত হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বগুড়া মেডিকেল কলেজ অনেক কিছুই হবে। পলাতক এমপিদের আমদানি করা 30টি বিলাসবহুল গাড়ি যুক্ত হচ্ছে সরকারি পরিবহন পুলে। জটিলতা এড়াতে দেওয়া হয়েছে শর্ত। এবং বিপিএল এর প্রথম ম্যাচে বিকেলে মুখোমুখি হবে সিলেট রাজশাহী। সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত, আমি সানিম রিথা। মা মাটি দেশের কাছে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনস্রোতের সঙ্গে লাল সবুজ বাসে গেলেন 300 ফিটের সংবর্ধনের স্থলে। লাখ লাখ জনতার সংবর্ধনা মঞ্চে বললেন উই হ্যাভ আ প্ল্যান। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন পরিকল্পনা বাস্তবায়নে চাইলেন সবার সহযোগিতা। দেখুন জাওয়াত মাহমুদের প্রতিবেদন। হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন। সব অনিশ্চয়তার উত্তর মিলিয়ে বিমানবন্দর থেকে অভ্যর্থনা মঞ্চে এসে দাঁড়ালেন তারেক রহমান। বাংলা মায়ের কোলে ভূমিপুত্রকে বরণ করতে অপেক্ষমান জনসমুদ্রের এ মহাগর্জন। হাত নাড়িয়ে কর্মীদের উষ্ণ অভ্যর্থনার জবাবে মুহূর্তেই ঘুচে গেল নেতা ও কর্মীর মধ্যকার 1.5 দশকের দূরত্ব। এতটুকু দূরত্ব ঘোচাতেই করতে হয়েছে গণতন্ত্রের দীর্ঘ লড়াই। জান জীবন ও রক্তের যে লড়াই এসে থেমেছিল জুলাইয়ের রাজপথে। রাজধানীর পূর্বাচলের 300 ফিটে তারেক রহমানের প্রত্যাবর্তনের পানে থাকা লাখো নেতাকর্মীর বক্তব্য শোনার অপেক্ষার প্রহর শেষ হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রায় 4 ঘন্টা পর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে ছিল না নিজের ও পরিবারের না পাওয়ার আক্ষেপ কিংবা নির্যাতন প্রসঙ্গ, বরং ছিল কেবল আগামীর বাংলাদেশ। ঐক্যের বার্তা দিয়ে স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই শহীদদের। 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র রুখতে তরুণদের সচেতন থাকার আহ্বান যেমন ছিল বক্তব্যে, তেমনি সকল পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলার তাগিদও ছিল। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। তারেক রহমান ঐতিহাসিক প্রত্যাবর্তনে দেশবাসীর জন্য পরিকল্পনা নিয়ে আসার কথাও জানান। পরিকল্পনা বাস্তবায়নে পাশে চাইলেন সবাইকে। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে
দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তারেক রহমানের আগমন দেশের রাজনীতির সব সমীকরণ যে পাল্টে দিবে, বিএনপির নেতাকর্মীদের নজিরবিহীন উপস্থিতিই তা জানান দিচ্ছিল। এ ফেরা ব্যক্তি তারেক রহমান কিংবা দল হিসেবে শুধু বিএনপির জন্যই নয়, বাংলাদেশের রাজনীতির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ফ্যাসিবাদোত্তর বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই রাজস্বিক আগমন দেশ ও রাজনীতিতে প্রাণ ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। রাজধানীর ৩০০ ফিট তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চের সামনে থেকে জাওয়াদ মাহমুদ এখন। ১৭ বছর ৩ মাস পর দেশের মাটিতে মিলল মায়ের সান্নিধ্য। যে টকবগে যুবক ছেড়েছিলেন দেশ, স্ত্রী কন্যাকে নিয়ে তিনি ফিরলেন পরিণত এক রাজনীতিবিদ হয়ে। মায়ের অশ্রু জলে দেশ মাতৃকা থেকে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এভার কেয়ারে মায়ের পাশে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত জানুয়ারিতে দীর্ঘ ৭ বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছিলেন তিনি। অমূল্য আলিঙ্গনে সেদিন ভারী হয়ে উঠেছিল পরিবেশ। আশা ছিল দেশের মাটিতে যদি মায়ের সান্নিধ্য পান, মা থাকবেন অপেক্ষায় বীরের বেশে তাকে বরণ করতে। তবে বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। ২৩ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। অবশেষে সেই এভার কেয়ারে তারেক রহমান বাইরে দাঁড়িয়ে মায়ের মতন হাত নাড়লেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। পরে সিসিইউতে থাকা মাকে দেখে আবেগ আপ্লুত হলেন ছেলে। সাথে ছিলেন জোবায়দা রহমান ও জাইমা রহমান। ২০০৮ সালে দেশ ত্যাগের আগে মার সাথে দেখা হয়েছিল এক হাসপাতালে। দেশে ফিরে মা ছেলের এই দেখা আবারও ভিন্ন এক হাসপাতালে। কিছুটা সময় ছেলে আর আপনজনদের সান্নিধ্য পেয়েছেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান ও জোবায়দা রহমান কথা বলেন চিকিৎসকদের সাথে। ৭:৩০টার পর হাসপাতাল ত্যাগ করে গুলশানের বাসায় যান তারেক রহমান। নির্বাসিত জীবনের পর দেশে ফিরে তারেক রহমানের প্রথম দিনে অবশেষে নীড়ে ফেরেন সপরিবারে। হয়তো আবার মাকে পাবেন, বুক বেঁধে আছেন সেই আশায়। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আনন্দের জোয়ার বইছে বগুড়ায়। দীর্ঘ প্রতীক্ষার পর শিগগিরই নিজ জেলা বগুড়ায় যাবেন তারেক রহমান। নির্বাচন করবেন বগুড়া ৬ আসন থেকে। জেলাবাসী বলছেন, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে নির্বাচনী কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেছে। মাজিদুর রহমানের প্রতিবেদন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার স্বদেশ প্রত্যাবর্তনে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়েছে বগুড়াবাসীর মাঝে। প্রিয় নেতাকে বরণ করতে যেমন আনন্দের জোয়ার বইছে নেতাকর্মীদের মাঝে, তেমনি সাজিয়ে তোলা হচ্ছে শহর। দৃষ্টিনন্দন করা হচ্ছে শহরের ডিভাইডার। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মনোযোগী হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনও। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষার প্রহর গুনছেন বগুড়ার সন্তানকে বরণ করতে। বগুড়ার স্থল অনেকদিন পর বগুড়ার আসতেছে আমাদের উন্নয়নে করার জন্য, এবং প্রধানমন্ত্রী হোক, আমরা এটাই চাই। আগামী প্রজন্মের অনুপ্রেরণা তারেক রহমান। আমরা জানি উনি আসলে আমাদের আইটি ফার্ম আর আইটি উন্নত হবে। আমাদের যদি উন্নয়ন আসে তার দ্বারা আমরা অনেক গর্বিত হব, এটাই আমাদের ভালোবাসা। জেলাবাসী বলছেন, তারেক রহমানে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে নির্বাচনী কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেছে। সেই সঙ্গে দীর্ঘ ১.৫ যুগে রাজনৈতিক প্রতিহিংসায় রাস্তাঘাট, শিল্প, কলকারখানা, বিশ্ববিদ্যালয়, রেল যোগাযোগ সহ নানা উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়াবাসী আবারও উন্নয়নের স্বপ্ন দেখছেন। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বগুড়া মেডিকেল কলেজ অনেক কিছুই হবেন, এবং আমি বিশ্বাস করি তার নেতৃত্বেই আমরা বগুড়াবাসী অনেক কিছুই পাবো। এয়ারপোর্টটা, তারপর আপনাদের রেল স্টেশনটা, শুধু তারপর আমাদের বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা, এগুলো শুধু কাগজে কলমে দেখছি। তারেক সাহেব প্রধানমন্ত্রী হবেন দেশের, এবং শুধু বগুড়া কেন, আমার মনে হয় গোটা বাংলাদেশেই উনি উন্নয়নের জোয়ার বয়ে দেবে।
তারেক রহমানের আগমন উপলক্ষে সাজানো হয়েছে বগুড়া শহরে রিয়াজ কাজী লেনের গ্রিন স্টেট বাড়িটি। 1973 সালে প্রতিষ্ঠিত বাড়িটি 2000 সালে সংস্কার করে গ্রিন এস্টেট হিসাবে গড়ে তোলেন তারেক রহমান। পরবর্তীতে 2001 থেকে 2007 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝে মধ্যে বাড়িটিতে অবস্থান করতেন তিনি। শিক্ষা, যোগাযোগ এবং শিল্প প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন বঞ্চিত ছিল এই বগুড়াবাসী। তারেক রহমান আসার পরে এই বগুড়াবাসী আশা করছেন যে ভবিষ্যতে কখনো প্রধানমন্ত্রী হলে এসব সমস্যার সমাধান হবে এবং শুধু বগুড়া না, সারা দেশে একটি উন্নয়নের জোয়ার বইবে। বগুড়া থেকে মাজিদুর রহমান, এখন। শেখ হাসিনার শেষ মেয়াদে শুল্কমুক্ত সুবিধায় দ্বাদশ সংসদের এমপিদের আমদানি করা 30টি বিলাসবহুল গাড়ি আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যানবাহন অধিদপ্তরের পরিবহন পুলে হস্তান্তর করা হচ্ছে। শুল্ক কর ছাড়াই গাড়িগুলো দেয়া হলেও ভবিষ্যৎ জটিলতা এড়াতে শর্ত যুক্ত করা হয়েছে। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। নিলামে প্রত্যাশিত দর না উঠায় গত সেপ্টেম্বরে দ্বাদশ সংসদের 31 জন সংসদ সদস্যের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা 31টি বিলাসবহুল গাড়ি পরিবহন পুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ি এভাবে সরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার কোনো নজির না থাকায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। পরে যানবাহন অধিদপ্তর, কাস্টমস ও বিআরটি এর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। সবশেষ গত 12ই নভেম্বর প্রায় 270 কোটি টাকা মূল্যের গাড়িগুলো শর্ত সাপেক্ষে পরিবহন পুলে দেওয়ার বিশেষ আদেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আদেশ অনুযায়ী ভবিষ্যতে আমদানিকারক অর্থাৎ সাবেক এমপিরা চাইলে নির্ধারিত শুল্ক কর পরিশোধ করে গাড়িগুলো ফেরত নিতে পারবেন। এরই মধ্যে যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরের শেডে সংরক্ষিত গাড়িগুলো পরিদর্শন করেছেন। সব প্রক্রিয়া শেষে ইতিমধ্যে 30টি গাড়ি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ইতিমধ্যে গাড়ি খালাস করানোর জন্য সকল প্রক্রিয়া সুসম্পন্ন করা হয়েছে এবং জনপ্রশাসনের পরিবহন পুলের কর্তা ব্যক্তি যারা আছেন তারা ইতিমধ্যে গাড়িগুলো বুঝে নেওয়ার জন্য এসেছেন। গাড়ি আমদানিকারকদের মতে উচ্চ মূল্য ও প্রক্রিয়াগত জটিলতার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি করা কঠিন হতো। বন্দরের শেডে ফেলে রেখে নষ্ট হওয়ার ঝুঁকির চেয়ে পরিবহন পুলে দেয়াই ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানির আইন সংশোধনের দাবি জানিয়েছে বারভিডা। আপনি এমপিদের জন্য গাড়ি দেন, তাহলে 3000 সিসি পেট্রোল কেন করবেন? আপনি অন্তত 3500 সিসি পেট্রোল করতে হবে, মানে একটা স্ল্যাব ভাগ করে দিতে হবে যাতে তার যে কোনো জায়গা থেকে গাড়ি টানতে পারে। সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধার প্রচলন হয় এরশাদ সরকারের আমলে। দ্বাদশ সংসদ গঠনের পর এই সুবিধায় 51টি গাড়ি আমদানি করা হলেও সংসদ বিলুপ্তির পর শুল্কমুক্ত সুবিধা বাতিল হলে বেশিরভাগ গাড়ি খালাস হয়নি। এর অধিকাংশই টয়োটা ল্যান্ড ক্রুজার। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। শীতের পাশাপাশি ঘন কুয়াশা, উত্তরের হিমেল হাওয়ায় নাকাল মানুষ। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলছে। বেশি বিপাকে দিনমজুর ও শ্রমজীবীরা। শীত নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী এবং মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। আমরা শুরুতেই চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়। অনেক জানাবেন যে চুয়াডাঙ্গায় আজ কুয়াশা কেমন, আর এই শীতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? সানি, আপনি ইতিমধ্যে মনে জেনেছেন যে চলতি মৌসুমে সর্বনিম্ন কিন্তু তাপমাত্রার যেটি রেকর্ড করা হয়েছে আজকে সকাল 6টায় আবহাওয়া অফিস এই তাপমাত্রা নির্ণয় করেছেন 9.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মৌসুমের কিন্তু এটি সর্বনিম্ন তাপমাত্রা। এই হঠাৎ করেই এই তাপমাত্রার নিচে নেমে যাওয়ায় ঘন আসলে কুয়াশায় ঢেকে পড়েছে চারিপাশ এবং বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু 97% আজকে সকাল 6টায় নির্ধারণ করেছে আবহাওয়া অফিস। সুতরাং সেই অনুপাতে চারিপাশে কিন্তু আসলে ঘন কুয়াশার সাথে বাতাসের কারণে আসলে শীত বেশি অনুভব হচ্ছে
পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়া কয়েকদিনই কিন্তু নিচে নামছে, যার ফলে সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু চরম আকারে দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক যারা আছে তারা কিন্তু সব থেকে বেশি কষ্টে রয়েছে। আমি দেখেছি যে আজকে সকাল থেকেই যারা সড়কে বেরোয়েছে তারা কিন্তু সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও কিন্তু আমি দেখেছি যে মানুষজন কিন্তু উপস্থিতি খুব একটা নেই বললে চলে। সড়কে যে যানবাহনগুলো চলছে সানি, সেগুলো সকাল থেকেই কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু সড়কে চলাচল করছে। পাশাপাশি এই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত উপজেলা এবং জেলা পর্যায়ে যে পরিমাণ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সেটি কিন্তু খুবই অপ্রতুল। জেলা প্রশাসক গতকাল আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে আবারও চাহিদাপত্র পাঠানো হয়েছে ত্রাণ মন্ত্রণালয়, সেখান থেকে আসলে শীতবস্ত্র আসলে শীতার্তদের মাঝে আবার বিতরণ করা শুরু হবে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই মুহূর্তে কোনো প্রকার আসলে সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা আজকে 9-এর ঘরে, সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ। সামনে শীত বাড়বে, ভারী শীত বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। সানি, এই ছিল চুয়াডাঙ্গা শীত পরিস্থিতি নিয়ে সবশেষ। শীত নিয়ে এবার জানতে যুক্ত হচ্ছি মেহেরপুরে, সেখানে আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা আর সার্বিক পরিস্থিতি কি? সানি, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, চলিত মৌসুমে কিন্তু আজ প্রথম তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমেছে। অর্থাৎ আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.7 ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিন থেকেই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী ছিল। গতকাল কিন্তু 11.2 এবং তার আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তাপমাত্রা যদি কন্টিনিউ 3 দিন পর পর 10 ডিগ্রির নিচে নামে, অর্থাৎ 8 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু তখন সেই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ নেমে আসে এবং তার চাইতে নিচে নামলে কিন্তু মাঝারি এবং 6 ডিগ্রি নিচে নামলে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ চলে। তবে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আজকের যা পরিস্থিতি তা কিন্তু আগামী আরো কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। অর্থাৎ মেহেরপুর বা চুয়াডাঙ্গা এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু যে কোনো সময়ই মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু জনজীবন একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে এবং ঘন কুয়াশার কারণে কিন্তু যারা পরিবহন চালায় বা গাড়ি চালায় তাদের কিন্তু আমরা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, অতিরিক্ত শীতের কারণে যারা একেবারে নিম্ন আয়ের মানুষ বা যারা অসহায় দুস্থ মানুষ, তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে গেছে। তার কারণ তাদের কাছে কিন্তু শীত নিবারণের মতো গরম কোনো পোশাক নাই। তাই তারা দাবি জানিয়েছেন জেলা প্রশাসন সহ যারা সমাজে বিত্তশালী এবং বিভিন্ন সংগঠনের কাছে তারা দাবি জানিয়েছেন শীতবস্ত্র বিতরণের। তবে আমরা গত কয়েকদিন থেকে যেটি লক্ষ্য করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু জায়গাতে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে সামাজিক বা রাজনৈতিক সংগঠনরা খুবই সীমিত পরিসরে শীতবস্ত্র বিতরণ করছে, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তাই যারা একেবারে পথচারী মানুষ বা যারা একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু শীতবস্ত্রর দাবি জানিয়ে রাখছে। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে অতিরিক্ত শীতের কারণে যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ বা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে গেছে। কারণ রাস্তায় কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি একেবারেই কম, যার ফলে তারা কিন্তু ঠিক মতো কাজ পাচ্ছে না। আবার যারা রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু খুব একটা ভাড়া পাচ্ছে না। এছাড়াও অতিরিক্ত শীতের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতালে কিন্তু ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সার্বিক শীত পরিস্থিতি। সানি, অল্প খরচ ও কম পরিশ্রমে বেশি ফলন এবং ভালো বাজার দরের কারণে দিন দিন বাদাম চাষে আগ্রহী হচ্ছেন শেরপুরের কৃষকরা। এখানে উৎপাদিত বাদামের মান ভালো হওয়ায় দেশব্যাপী এর ব্যাপক চাহিদাও তৈরি হচ্ছে। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেরপুর সদর ও নকলা উপজেলার ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাড়ছে বাদামের চাষ। বাদামের দাম আগের তুলনায় অনেকটা বেশি হওয়ায় প্রতি বছর চরাঞ্চলে বাড়ছে এ ফসলের আবাদ। এখানে উৎপাদিত বাদামের মান ভালো হওয়ায় দিন দিন বাড়ছে চাহিদা।
চলতি মৌসুমে শেরপুর সদরের বিস্তীর্ণ চরাঞ্চলের চর মোচারিয়া, লক্ষ্মণপুর, কামারের চর এবং নকলা উপজেলার চন্দ্রকোনা, চর অষ্টধর, উরফা এবং পাঠাকাটাতে বাদামের চাষ বেশি হয়েছে। কৃষকরা জানান, বিঘা প্রতি বাদাম চাষে খরচ ৩ থেকে ৪ হাজার টাকা, যার বিপরীতে বিঘা প্রতি মুনাফা হয় ১০ থেকে ১২ হাজার টাকা। লাভ বেশি হওয়ায় তাই দিন দিন বাড়ছে বাদামের আবাদ। বাদামে সার লাগে না, বিষ লাগে না, বাদাম আমরা তুলে বিক্রি করে হাইরা পরবর্তী আমরা ধান বা ভুট্টা লাগাম। কাটা জমির মধ্যে মনে করুন ৩ থেকে ৪ মণ বাদাম পাই। আমাদের ১ বিঘা জমিনের ভিতরে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ আছে, ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ আছে। এদিকে বাদাম রোদে শুকানো থেকে শুরু করে বাছাই করা পর্যন্ত নানা প্রক্রিয়ায় তৈরি হয়েছে স্থানীয় নারী ও পুরুষদের কর্মসংস্থান। বাদাম চাষের পরিধি বৃদ্ধি, রোগবালাই নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে স্থানীয় কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এই বাদাম চরের যে মাটিতে অন্য কোনো ফসল হয় না, সেই মাটিতেই বাদাম চাষ করা হচ্ছে, ফলে প্রতি জমি চাষের আওতায় নিয়ে আসতেছে। এতে করে আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কৃষক লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি। জেলায় এবছর ১২৬ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ১২৭ হেক্টর জমিতে। এখন শেরপুর। যশোরে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। কম খরচ ও সময়ের বিপরীতে উৎপাদন বেশি হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। ফলন বাড়াতে সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌ বক্স। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সরিষার ফলন বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ জুড়ে হলুদ রঙের খেলা, যেন হলুদ বরণে সেজেছে যশোরের মাঠ প্রান্তর। প্রকৃতিতে তৈরি হয়েছে এক অপার্থিব সৌন্দর্য। হলুদ রঙের আভায় মন ভরে ওঠার মুহূর্তটি যোগ করেছে এক ভিন্ন মাত্রা। যশোর সদর উপজেলার তেতুলিয়া বাগেরহাট গ্রামের আবুল কাশেম ৪ বিঘা জমিতে চাষ করেছেন সরিষার। প্রতি বিঘায় খরচ হয়েছে ৩,০০০ টাকা। আশা করছেন ৬০,০০০ টাকার সরিষা বিক্রির। শুধু আবুল কাশেম নয়, একই আশা এই অঞ্চলের সব চাষির। সরিষা আমার বাড়তি একটা ফসল। এটা দেখুন, আমার 2টা ধানের চাষ হয়। সেই ধান কাটার পরে এই যে একটা সময় পাই আমার ইরি মৌসুমের আগে, সেই মৌসুমে আমি মূলত এই চাষটা করি। এতে আমি অনেক মুনাফা পাই। আমাদের এই মাটিটা ফুটে উৎপাদন হয় এবং এই সরিষা উঠাইয়ে এর তেল আমরা খাই। কৃষকরা জানান, একই জমিতে লাগাতার ধান আবাদের কারণে জমির উর্বরতা যেমন কমেছে, তেমনি লাভও কম। তাই আগাম জাতের আমন ধান চাষের পর সরিষা আবাদ করে আবারও বোরো চাষ করবেন তারা। তেলের দাম বেশি, আমরা তো সরিষা লাগাতে পারলে নিজেরা আমরা খাতে পারি। সরিষা লাগালে জমির উর্বরতা বাড়ে। এই সরিষা চাষ করে এসে বাপদাদারা আমরা খাঁটি তেল খাই এবং আমাদের এই তেল ব্যবহার করে আমরা অনেক সুবিধা পাই। এদিকে সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌ বক্স। ফুলে ফুলে মৌমাছির মধু আহরণ, পরাগায়ন ক্ষমতা বাড়ায়। ফলে সরিষার উৎপাদনও হয় ভালো। এছাড়া মধু বিক্রি করেও হয় বাড়তি আয়। মৌমাছি পরাগায়ন সৃষ্টি করছে, ফলে সরিষার উৎপাদন আরও বৃদ্ধি পাচ্ছে। ফলন আশানুরূপ যা টার্গেট করে তার থেকে বেশি হয় এবং আমরা মনে করেন যে আপনার 1 বিঘা জমিতে 8 থেকে 10 মণ সরিষা হয়, সেটা আমাদের আরও 2 মণ বেশি হয়। কারণ এই সরিষা মৌমাছির জন্য মৌমাছির একদিকে মধু পাইছে আমরা, আর অন্যদিকে আমার সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে। এবং বেচা কেনা করে দেখা যাচ্ছে আমার 25,000 টাকা বিক্রি হবে, তাতে আমার 10,000 টাকা লাভ থাকবে। সরিষা আবাদে সব ধরনের সহযোগিতা দিয়ে কৃষকের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু কৃষকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছি এবং বিভিন্ন ধরনের মধু উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের উপকরণ কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। চলতি মৌসুমে ২৭,৭৫৫ হেক্টর জমি থেকে ৩৬,০৮১ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা। আর এসব ক্ষেতের পাশে বসানো মৌ বক্স থেকে ১ কোটি টাকা মূল্যের প্রায় ২০,০০০ কেজি মধু পাওয়ার আশা চাষিদের। এখন যশোর। 2025-26 শিক্ষাবর্ষে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে আবেদনের সময়সীমা আগামী 28 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। যোগ্য প্রার্থীদের সমুদ্রের রোমাঞ্চকর জীবনের নিয়োজিত থাকতে নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানানো হয়। নৌপরিবহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিদেশ থেকে দেশের ত্রয়োদশ নির্বাচনের ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন প্রবাসী ভোটাররা। ইতিমধ্যে মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন ৩৯,৬০০-র বেশি রেমিটেন্স যোদ্ধা। এর মধ্য দিয়ে প্রবাসীদের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে বলে প্রত্যাশা প্রবাসীদের। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদনে বিস্তারিত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশে থাকা বাংলাদেশিরা। এজন্য নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপ পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের হিড়িক পড়েছে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। নির্বাচন কমিশনের তথ্য মতে ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা প্রায় ৫,২০,০০০। দেশভিত্তিক সংখ্যার হিসেবে চতুর্থ স্থানে আছে মালয়েশিয়া। দেশটি থেকে নিবন্ধন করেছেন ৩৯,৬৩৮ প্রবাসী। মালয়েশিয়া থেকে নিবন্ধন করা ভোটারদের মধ্যে নারী ভোটার ৪৮৫ জন। এর মধ্য দিয়ে প্রবাসীদের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে বলে প্রত্যাশা প্রবাসী ভোটারদের। দীর্ঘ ১৭ বছর পরে আমি ভোটার নিবন্ধন করছি, এটা হলো অনলাইনের মাধ্যমে, এবং আমি আশাবাদী যে এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে। এই ভোটটা সঠিকভাবে এটা কি গণনা হবে বা দেশে পৌঁছাবে কিনা, বা আর আমরা কীভাবে বুঝতে পারবো যে আমরা যে ভোট দিয়েছি এটা নিশ্চিত হতে হবে কীভাবে, সেটা আমাদের প্রশ্ন আপনাদের কাছে। ভোট দেওয়ার তথ্য গোপন থাকবে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। তবে এসবের মাঝেও ভোটদানে আগ্রহের কমতি নেই প্রবাসীদের। পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের জন্য সাধারণ প্রবাসীদের সহায়তা করছেন সচেতন প্রবাসীরা। আমাদের বাসায় যে এবং যারা যেখানে কাজ করে ওখানে যে আমরা নিজেরাই আমাদের উদ্যোগে এটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি, সম্পূর্ণ মানে ওনাদের ঠিকানা বিকানা যা আছে সব সেটেল করে দিচ্ছি, যাতে ওনাদের সমস্যা যাতে না হয় ভোট দেওয়ার ক্ষেত্রে। প্রবাসীদের অনেক সাড়া পাচ্ছি, প্রবাসীরা অনেকেই বাহবা দিচ্ছে, অনেকে বলছে, অনেকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে ভাই এই ভোটটা কি পৌঁছাবে নাকি। আমরা আমাদের দিক থেকে তাদের নিবন্ধনটা করিয়ে দেশে গণতান্ত্রিক অধিকার আনার জন্য কাজ করে যাচ্ছি। নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ইতিমধ্যে ব্যালটও পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে যা পূরণ করে ডাকযোগে দেশে পাঠাবেন প্রবাসীরা। বিপুল সংখ্যক মালয়েশিয়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নামকরণও হয়েছে তার নামে, ট্রাম্প ক্লাস। তার ভাষ্যমতে নৌবাহিনীর বিশেষ নৌবহর গোল্ডেন ফ্লিটের অংশ এই ট্রাম্প ক্লাস হবে পূর্বের যে কোনো মার্কিন নির্মিত যুদ্ধজাহাজের চেয়ে বড়, দ্রুততম এবং ১০০ গুণ বেশি শক্তিশালী। কি থাকছে এই রণতরী ট্রাম্প ক্লাসে, তারই বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব রক্ষায় মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া চীনের মতো পরাশক্তির সাথে টেক্কা দিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরীর ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন। ট্রাম্প ক্লাস ব্যাটলশিপ হবে ইতিহাসের প্রথম গাইডেড মিসাইল ব্যাটলশিপ, যা পারমাণবিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এর প্রধান লক্ষ্য হবে শক্তি প্রদর্শন, আক্রমণাত্মক হামলা এবং সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। ট্রাম্প ক্লাস হবে এমন এক নতুন শ্রেণীর বৃহৎ সারফেস কম্বেট্যান্ট, যার ধ্বংস সক্ষমতা হবে এ পর্যন্ত সমুদ্রে চলা যে কোনো জাহাজের চেয়ে বেশি। দাবি করা হয়েছে এটি আগের শ্রেণীর তুলনায় ৮০ গুণ বেশি দূরত্বে শত্রুকে আঘাত হানতে সক্ষম হবে। আরও থাকছে বড় আকারের মিসাইল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যার ফলে এই জাহাজ এমন কৌশলগত লক্ষ্যবস্তুতে দীর্ঘ পাল্লার হাইপারসনিক হামলা চালাতে পারবে যেগুলো বর্তমান নৌবহরের আওতার বাইরে। প্রয়োজন অনুযায়ী এটি এককভাবে পরিচালিত হতে পারবে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারবে কিংবা নিজস্ব সারফেস অ্যাকশন গ্রুপের নেতৃত্ব দিতে পারবে। ট্রাম্প বলেন, নতুন প্রজন্মের এই জাহাজগুলোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য ভয়াবহ মারণাস্ত্র সংযোজন করা হবে, যা এগুলোকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভবিষ্যৎ ফ্ল্যাগশিপে পরিণত করবে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে তৈরি প্রতিটি জাহাজের ওজন হবে ৩০ থেকে ৪০ হাজার টন। Battleships are the largest, sturdiest, and most heavily armed vessel built specifically for naval combat.
These cutting-edge vessels will be some of the most lethal surface warfare ships, and again, it's 100 times more powerful than the previous Iowa class. অত্যাধুনিক যুদ্ধ ব্যবস্থা সম্বলিত এই রণতরীগুলোতে আরও থাকবে ইলেকট্রিক রেলগান, ক্রুজ মিসাইল এবং বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক লেজার প্রযুক্তি। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা খুব ভালোভাবে নিয়ন্ত্রিত থাকবে বলেও দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফজল রাব্বি খান, এখন বিশ্ব। বছর জুড়ে সবচেয়ে আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় প্রতিটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে জড়িত ছিল ট্রাম্পের নাম। নিজ দেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছেন শুল্ক আরোপ করে। গাজা, ইসরায়েল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগসহ বিশ্বজুড়ে চলমান 8টি যুদ্ধ বন্ধের দাবিও করেছেন ট্রাম্প। নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করলেও তার শাসনামলী ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনায় জড়ায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের 1 বছরের কর্মকাণ্ড নিয়ে জানাচ্ছেন তানভীর জনি। Protect and defend the Constitution of the United States. The Constitution of the United States. So help me God. So help me God. Congratulations. 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেই 26টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসেই তৈরি করেন নতুন সরকারি দক্ষতা বিভাগ। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল সহ ক্যাপিটাল হিলের দাঙ্গার ঘটনায় সাধারণ ক্ষমা ঘোষণা করেন 1,500 ব্যক্তিকে। প্যারিস জলবায়ু চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। The golden age of America begins right now. এরপরই গাজা উপত্যকাকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা করেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয় নিজ দেশে। তার নির্দেশে বন্ধ হয় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID। এছাড়া কেড়ে নেন পূর্বসূরি জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র। হোয়াইট হাউসে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ফেব্রুয়ারির শেষ দিকে ওভাল অফিসের বিতর্কিত ও উত্তেজনাপূর্ণ ট্রাম্প জেলেনস্কির বৈঠক 2025 সালের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে রয়েছে। 4 মার্চ মার্কিন কংগ্রেসে প্রথম ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইংরেজিকে করেন যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা। বাতিল করেন কলম্বিয়া ও হার্ভার্ড সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের কোটি ডলারের অনুদান ও চুক্তি। এছাড়া আমদানি করা গাড়ির উপর ধার্য করেন 25% শুল্ক। 3 মেতে প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। 2 এপ্রিল ট্রাম্পের সম্পর্ক শুল্কে টালমাটাল শুরু হয় বিশ্ব অর্থনীতিতে। সূত্রপাত ঘটে বাণিজ্য যুদ্ধের। মার্কিন চীন পাল্টাপাল্টি শুল্ক হার ছাড়িয়ে যায় 145% পর্যন্ত। এর সপ্তাহখানেক পরই তার 90 দিনের জন্য স্থগিত করা হয়। শাসন ক্ষমতার 4 মাসের মাথায় বিক্ষোভের মুখে পড়েন ট্রাম্প। কর্মী ছাঁটাই, সরকারি সংস্থা বন্ধ, অভিবাসী নীতি ও স্বাস্থ্য বীমা বাতিলের প্রতিবাদে ট্রাম্প বিরোধী বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে 1.5 শতাধিক বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে 2য় দফার অনানুষ্ঠানিক বৈঠক করেন তিনি। 2য় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো গেল 13 মে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের 4 দিনের সফর করেন ট্রাম্প। ঐতিহাসিক বৈঠক হয় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গে। এদিকে একই মাসে ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধবন্ধের কৃতিত্বের দাবিও জানান তিনি। এছাড়া ট্রাম্পের নির্দেশে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক হার বাড়ানো হয় 50% পর্যন্ত। ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় ট্রাম্পের। প্রকাশ্যে আসতে থাকে 2 বন্ধুর বাগবিতণ্ডার ঘটনাও। এর জেরে আমেরিকা পার্টি নামে নতুন দল গঠনের ঘোষণা দেন টেসলা প্রধান ইলন মাস্ক। 21 জুন ট্রাম্পের নির্দেশে বাংকার বাস্টার বোমা ফেলে ক্ষতিগ্রস্ত করা হয় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা। প্রায় 21 মাস ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধে 60 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব করেন ট্রাম্প। 7 জুলাই জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে ইসরায়েল। ইউরোপে আরোপিত মার্কিন শুল্ক নিয়ে কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লায়েনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়। আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন ট্রাম্প। থাইল্যান্ড, কম্বোডিয়ার প্রথম দফার যুদ্ধ বন্ধের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
15 আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করলেও বাস্তবে কোনো ফল আসেনি। এর 3 দিন পরই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের। শুল্ক নীতির অধীনে ইলেকট্রনিক্স চিপস ও সেমিকন্ডাক্টরের উপর 100% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এছাড়া ব্রাজিলের পণ্যে ধার্য করা হয় 50% অতিরিক্ত শুল্ক। অভিবাসন বিরোধী অভিযানে ওয়াশিংটনে 8 শতাধিক ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এসকেলেটর হুট করে বন্ধ হয়ে যাওয়া এবং টেলিপ্রম্পটারের বিভ্রাট নিয়েও কটূক্তি করতে ছাড়েননি ট্রাম্প। ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন তিনি। চার্লি কার্কের স্মরণসভায় প্রায় 4 মাস পর ফের একসঙ্গে দেখা যায় ট্রাম্প ও ইলন মাস্ককে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রথমবারের মতো ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি নেতানিয়াহুকে দুর্নীতির মামলা থেকে প্রত্যাহারের অনুরোধ জানান। এদিকে 1 অক্টোবর শুরু হয় দেশটির ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। 12 নভেম্বর ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে কাটে 43 দিনের দীর্ঘ অচলাবস্থা। হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রকাশ পায়। তার নির্দেশে ক্যারিবিয়ান ও লাতিন উপকূলে মাদক বিরোধী অভিযানে মেক্সিকো ও ভেনেজুয়েলার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যের গুলির ঘটনায় তৃতীয় বিশ্বের সব দেশের অভিবাসন প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানান ট্রাম্প। এছাড়া 19টি দেশের অভিবাসন আবেদন, ভিসা ও গ্রিন কার্ড প্রক্রিয়ার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। বছরের শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতিতে কঠোর ট্রাম্প চালু করেন $10 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক হওয়ার গোল্ড কার্ড ভিসা। ক্যাপিটল হিলের ভাষণ ভুলভাবে সম্পাদনার অভিযোগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $1000 কোটি 2টি মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তানভীর চানি, এখন বিশ্ব। আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন মোকাবেলায় একটি যৌথ সামরিক বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে মালি, বুর্কিনা ফাসো ও নাইজার। মালির রাজধানী বামাকোতে অ্যালায়েন্স অফ সাহেল স্টেটের উদ্যোগে 2 দিন ব্যাপী সাহেল সম্মেলন থেকে এই ঘোষণা আসে। এই যৌথ সামরিক শক্তিতে থাকবে 3 দেশের 5000 সৈন্য, যাদের মূল লক্ষ্য হবে সাহেল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনৈতিক উন্নয়ন। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠন আর বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় অস্থিরতা বিরাজ করছে আফ্রিকার দেশ মালি, বুর্কিনা ফাসো ও নাইজার, এই 3 দেশ নিয়ে গঠিত সাহেল অঞ্চলে। সম্প্রতি এসব গোষ্ঠী আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। গেল সেপ্টেম্বর থেকে প্রধান সড়কগুলোতে অবরোধ তৈরি করেছে তারা। জায়গায় জায়গায় আটকে দিচ্ছে জ্বালানি ট্যাঙ্কার, আমদানি করা পণ্যের যানবাহন। চলমান উত্তেজনা সাহেল অঞ্চলকে আরও বিচ্ছিন্ন করে দিয়েছে, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে, বাড়ছে নিত্যপণ্যের দাম, তৈরি হচ্ছে সামাজিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট। সামরিক অভ্যুত্থান, পশ্চিমা নিষেধাজ্ঞা ও হস্তক্ষেপ এবং সন্ত্রাস দমনে ব্যর্থতা থেকে শুরু করে নানা কারণে সম্প্রতি পশ্চিমা প্রভাবের বলয় ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট থেকে বেরিয়ে আসে এই 3টি দেশ, যার ফলেই মাথাচাড়া দিয়ে ওঠে এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো। নিরাপত্তা সংকট নিরসনে পশ্চিমা শক্তি ব্যর্থ ভেবে সাহেল অঞ্চল ভিড়ে রাশিয়া ও চীনের মতো পরাশক্তির কাছে। তবে এখন পর্যন্ত আশানুরূপ পরিবর্তন না আসায় মালি, বুর্কিনা ফাসো ও নাইজার একত্রে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। মালির রাজধানী বামাকোতে অ্যালায়েন্স অফ সাহেল স্টেট এর উদ্যোগে 2 দিন ব্যাপী সাহেল সম্মেলন থেকে এ ঘোষণা আসে। এই যৌথ সামরিক শক্তিতে থাকবে 3 দেশের 5000 সৈন্য, যাদের মূল লক্ষ্য হবে সাহেল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনৈতিক উন্নয়ন। বিশেষজ্ঞদের মতে সাহেল অঞ্চলে চলমান সংকট নিরসনে একটি সামরিক জোট হয়তো কিছুটা সহায়তা করতে পারবে, তবে আঞ্চলিক অস্থিরতা বন্ধে প্রয়োজন রাজনৈতিক পদক্ষেপ। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। নানা সমালোচনা আলোচনার পর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর।
প্রথম দিন আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 7:45 নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। বিস্তারিত প্রতিবেদনে। নানান তর্ক বিতর্ক নিয়েই পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের 12তম আসরের। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন মাঠে গড়াবে 2টি ম্যাচ। ঘরের মাঠে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। তবে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স ব্যক্তিগত কারণে বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন। শেষ মুহূর্তে এমন খবর হতাশ করেছে সিলেটের ভক্তদের। বিদেশিদের নিয়ে শক্তিশালী একাদশ সাজাতে জটিলতায় পড়বে টাইটান্স। অন্যদিকে একের পর এক সুখবর দিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। বিদেশি ক্রিকেটারদের প্রায় সবাই যোগ দিয়েছেন দলের সাথে। অভিজ্ঞ মুশফিকুর রহিম থেকে অধিনায়ক নাজমুল শান্ত, তানজিদ তামিম ও রিপন মন্ডলদের মতো তরুণরা রয়েছেন এই দলে। স্কোয়াডের গভীরতায় এই ম্যাচে বেশ এগিয়ে থাকবে রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। যদিও ম্যাচের আগেই এই দুদল নিয়ে উঠেছে নানান প্রশ্ন। চট্টগ্রামের মালিক এরই মাঝে দল চালানোয় অপারগতা প্রকাশ করায় বিসিবির তত্ত্বাবধানে থাকবে দলটি। অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলন থেকে চলে গিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে প্রশ্নবিদ্ধ করেছেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। দলের ম্যানেজমেন্টের উপর রাগ করে বিপিএল বয়কটের হুমকি দিলেও শেষবেলায় যোগ দিয়েছেন অনুশীলনে। বিপিএলের আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেছেন এবারের আসর হবে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ। তবে কতটা স্বচ্ছ হবে তার সময় অতিবাহিত হলেই বোঝা যাবে। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 17 বছর পর মা মাটি দেশের কাছে ফিরলেন তারেক রহমান। লাল সবুজে মিশে গেলেন জনস্রোতে। আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। অনেক অপেক্ষা আক্ষেপের অবসান। হাসপাতালে মায়ের শিওরে তারেক রহমান নিলেন স্বাস্থ্যের খবর। অবস্থান করছেন গুলশানের বাসায়। তারেক রহমানের প্রত্যাবর্তনে এগিয়েছে নির্বাচনী প্রস্তুতি, বলছে বিএনপির নেতাকর্মীরা। বগুড়ায় উন্নয়ন বৈষম্য দূর হওয়ার আশা। আমরা জানি উনি আসলে আমাদের আইটি ফার্ম আর আইটি উন্নত হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বগুড়া মেডিকেল কলেজ অনেক কিছুই হবে। পলাতক এমপিদের আমদানি করা 30টি বিলাসবহুল গাড়ি যুক্ত হচ্ছে সরকারি পরিবহন পুলে। জটিলতা এড়াতে দেওয়া হয়েছে শর্ত। এবং বিপিএল এর প্রথম ম্যাচে বিকেলে মুখোমুখি হবে সিলেট রাজশাহী। সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। এই ছিল এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।